প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স কোশ্চেনগুলো ঠিক কোন কোন সোর্স থেকে আসে। ঠিক আছে, মানে প্রশ্নগুলো কোথা থেকে করে বা কিভাবে পড়লে ফিজিক্সের কোশ্চেনগুলো তোমরা পরীক্ষার হলে হুবহু অথবা সামান্য একটু মডিফাইড আকারে কমন পাবা। ঠিক আছে, তো আজকে আমরা গত বছরের যে 2025-26 সেশনে যে ফিজিক্স পরীক্ষাটা হয়েছে ওই কোশ্চেনগুলো অ্যানালাইসিস করব। ঠিক আছে, এবং দেখবো যে প্রতিটা প্রশ্ন কোথা থেকে আসছে, কিভাবে আসছে। ঠিক আছে, এই ভিডিওটাতে আমি তোমাদেরকে যা দেখাবো এই জিনিসটা আজকে থেকে 7 বছর আগে যদি আমাকে কেউ বলতো তাহলে আজকে আমি ঢাকা ইউনিভার্সিটিতে থাকতাম। ঠিক আছে, তোমরাও এই ভিডিওটা পুরোটা মনোযোগ দিয়ে দেখো। পুরো ইউটিউবে তুমি এই ধরনের ভিডিও বা এইরকম অ্যানালাইসিস তুমি আর কোথাও পাবা না। ঠিক আছে, একটু 2x স্পিড দিয়ে হলেও তুমি পুরো ভিডিওটা দেখো, দেখলেই তুমি বুঝে যাবা যে ঢাকা ইউনিভার্সিটিতে ফিজিক্সে ভালো করার জন্য তোমার কি করতে হবে। ঠিক আছে, চলো শুরু করি। প্রথম যে প্রশ্নটা দেখতেছো, একটি বস্তুকে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে ই গতিশক্তিতে নিক্ষেপ করা হলো, সর্বোচ্চ বিন্দুতে বস্তুটির গতিশক্তি কত হবে? তো এরকম প্রশ্ন তুমি আর বাংলাদেশের কোনো সোর্সে কমন পাবা না। ঠিক আছে, এই প্রশ্নটা করছে কি তারা, দেখো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2016 সালের একটা প্রশ্ন আছে। ওই প্রশ্নটাকে একটি প্রক্ষেপকের আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 3 মিটার পার সেকেন্ড বেগে প্রক্ষেপণ করা হলো, হলে সর্বোচ্চ উচ্চতায় প্রক্ষেপকটির বেগ কত হবে? তাহলে এখানে সর্বোচ্চ উচ্চতায় বেগ চাইছে, আর এখানে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি চাইছে। এখানে একটা ই দিছে আর এখানে একটা ভি এর মান দিছে। তাহলে একটা ভি এর মান দেওয়া আছে, হাইয়েস্ট ভেলোসিটি কত, এখানে একটা ই এর মান দেওয়া আছে, হাইয়েস্ট বিন্দুতে তোমার গতিশক্তি কত। ঠিক আছে, প্রশ্নটাকে জাস্ট ভি এর জায়গায় ই করে দিছে। তো আমরা তো জানি যে এখানে যদি একটা ভি থাকে, দেখো এইখানে যদি একটা ভি থাকে, এখানে একটা ভি বের হবে, ওই ভিটাকে তো আমরা সহজে ই তে কনভার্ট করতে পারবো। ঠিক আছে, তাহলে এইখানে যদি একটা ই থাকে ওখান থেকে ভিটা বের করে নেওয়া যাবে হাফ এম ভি স্কোয়ার ব্যবহার করে। তাহলে এই ভিটা এখানে আসে কতটুকু পরিবর্তন হবে ওইটা ব্যবহার করে কিন্তু আবার ইটা বের করে ফেলা যাবে। মানে এটা হচ্ছে একই কনসেপ্টের ম্যাথ, জাস্ট তোমার এখানে কি করছে, সরাসরি বেগটা দেওয়া আছে আর ওখানে সরাসরি বেগটা না দিয়ে গতিশক্তিটা দিয়ে দিছে। তো ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্নগুলো মূলত এইভাবেই তারা মডিফাই করে দেয়। ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটি কখনোই অন্য কোনো ইউনিভার্সিটির, বাংলাদেশের অ্যাটলিস্ট অন্য কোনো ইউনিভার্সিটি থেকে প্রশ্ন কপি করে না। ঠিক আছে, কোনো একটা প্রশ্ন যদি তুমি মিল পেয়ে যাও ওইটা একটা কোইন্সিডেন্স। ঠিক আছে, নর্মালি ঢাকা ইউনিভার্সিটি কখনো অন্য ইউনিভার্সিটির কোশ্চেন কপি করে না। ঠিক আছে, তারা হচ্ছে ভারতের কিছু যেমন হচ্ছে আইআইটির কোশ্চেন মাঝে মধ্যে তুলে দেয়। ঠিক আছে, প্রতি বছরই একটা দুইটা করে তুলে দেয়। যেমন এই বছরে আমাদের দুটা কোশ্চেন ছিল যেটা আইআইটির কোশ্চেন, ওই দুটা কোশ্চেন এবার আমার এখানে তুলে দিচ্ছে। আমি দুইটা প্রমাণ তোমাদেরকে দেখাবো। সো এরপরের জিনিসটাতে আমরা যদি যাই, পরের ম্যাথটা কি জিজ্ঞাসা করছে দেখো। এখানকার ম্যাথটা ভিন্ন ভিন্ন 4টি পাত্রে নিম্নলিখিত গ্যাসগুলোর প্রতিটির 0.5 মোল রাখা আছে, গ্যাসটির সর্বোচ্চ তাপমাত্রা কত? তো এই কোশ্চেনটা আমরা যদি সলভ করতে যাই দেখতে পারবো আমাদের ভি দেওয়া আছে, নামটা দেওয়া আছে, তার মানে হচ্ছে কি আমাদের এম এর মান দেওয়া আছে, মুখস্থ ভরটা আর কি, আণবিক ভর। এখানে তার প্রেসার দেওয়া আছে, এখানে তার এন এর মান দেওয়া আছে, আমাদের বের করতে বলছে কি টেম্পারেচার। তাহলে দেখো তো এই জিনিসগুলো নিয়ে আমরা কোন সূত্রটাতে কাজ করি, পিভি ইকুয়াল টু এনআর টি। তাহলে এখানে সবকিছু দেওয়া আছে, আমাদের টিটা বের করতে হবে, তাই না? এখন তুমি চিন্তা করো যে একইভাবে এই ধরনের প্রশ্ন কি আর কোথাও আসছে? চলো দেখি আমরা। এখানে আমরা যদি দেখি ঢাকা ইউনিভার্সিটি 2013 সালের একটা প্রশ্ন দেখতে পারবো যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার চাপে 1 কেজি জলীয় বাষ্পের আয়তন কত? দেখো তো এখানে কি কি দেওয়া আছে। এখানে টেম্পারেচার দেওয়া আছে, প্রেসার দেওয়া আছে, ডাব্লিউ ভর দেওয়া আছে, জলীয় বাষ্পের আয়তন, জলীয় বাষ্প মানে হচ্ছে তার বড় হাতের এম দেওয়া আছে, এখান থেকে ভি বের করতে বলছে। দেখো তো সেম সূত্র না, পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র, পিভি ইকুয়াল টু এনআরটি। তার মানে এই ম্যাথটা করার জন্য তোমার যে কনসেপ্ট দরকার, ওই এমসিকিউটা সলভ করার জন্য তোমার একই কনসেপ্ট দরকার। ঠিক আছে, তাহলে এখানে তুমি কনসেপ্টটা রিপিট পাচ্ছ, একই ধরনের কোশ্চেন। এই কোশ্চেনটা যে স্টুডেন্টটা বুঝে বুঝে করবে সে ওইটা অনায়াসে পারবে। এরকম একই ধরনের কোশ্চেন তোমরা আরো যদি কোশ্চেন ব্যাংক তোমাদের কাছে থাকে সেখান থেকে বের করে দেখতে পারো। এটা ঢাকা ইউনিভার্সিটিতে 3 সালে এবং 7 সালেও এই ধরনের প্রশ্ন আসছে। ঠিক আছে, তো হুবহু কোশ্চেন তুমি কমন পাবা না, তোমাকে কি করতে হবে, বিগত বছরের প্রশ্নগুলা প্রতিটা প্রশ্ন একদম ব্যাখ্যা সহ ভালোভাবে সলভ করতে হবে, যাতে এই ধরনের প্রশ্ন নতুন একটা দিলে তুমি সলভ করতে পারো। ঠিক আছে, আচ্ছা তারপরে কোশ্চেনটা দেখো। এই কোশ্চেনটা কোথা থেকে আসছে? এইটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির 2020 সালের একটা প্রশ্ন হুবহু তুলে দিছে। এখন দেখো এই প্রশ্নটা যে স্টুডেন্টটা পরীক্ষার হলে চিনতে পারবে না অথবা তার কাছে নতুন লাগবে, সে কিন্তু এটা সলভ করতে গিয়ে 2 মিনিট সময় নষ্ট করবে। এখন ওই 2 মিনিট সময় নষ্ট করার কারণে সে কিন্তু আর সবগুলো কোশ্চেন অ্যান্সার করতে পারবে না।
বা সে টাইম ম্যানেজ করতে পারবে না। ঠিক আছে, এইখানে যেই কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ার থেকে হুবহু রিপিট হবে, তোমাকে ওই কোশ্চেনটা দেখা মাত্র অ্যান্সার করতে পারতে হবে। তাহলে তোমার বিগত বছরের কোশ্চেন ব্যাংকটা এত ভালোভাবে সলভ করতে হবে যেন পরীক্ষার হলে যে হুবহু রিপিট হয়েছে এটা তুমি দেখে চিনতে পারো এবং অ্যান্সারটা দেখেই অ্যান্সার করে ফেলতে পারো। ঠিক আছে, তোমরা যারা কোশ্চেন ব্যাংক সলভ করো তোমরা কি করো, জাস্ট ওই কোশ্চেনটা দেখো, অ্যান্সারটা দেখে চলে যাও। এইভাবে করলে হবে না, এমনভাবে কোশ্চেনগুলো সলভ করতে হবে যেন দেখা মাত্রই তুমি চিনতে পারো যে এই কোশ্চেনটা বিগত বছরের কোশ্চেন আর এটার অ্যান্সার হবে এইরকম। ঠিক আছে, প্রশ্ন ব্যাংকটা অ্যাটলিস্ট তোমার 5 বার 6 বার করে সলভ করতে হবে, 10 বার সলভ করতে আরো ভালো হয়, করতে পারলে ভালো হয়। অ্যাটলিস্ট 5 বার, 5 বারের চেয়ে যদি একবার কম তুমি সলভ করো, আমি তোমাকে বলতেছি পরীক্ষার হলে তুমি চিনতেই পারবে না যে এই কোশ্চেনটা তোমার রিপিট হয়েছে। ওকে, আচ্ছা, তারপরে দেখো, একটি মিটার স্টিক এত বেগ অর্জন করে পর্যবেক্ষককে অতিক্রম করছে, পর্যবেক্ষকের কাঠামোতে স্টিকটির অতিক্রম করতে কত সময় লাগবে? এই কোশ্চেনটা হুবহু রিপিট তুমি কোথাও পাবা না। এটা কি করছে দেখো, এটা হচ্ছে, এটা আমি এখানে সলভ তোমাদেরকে করে দিছি। সলভটা যদি একটু দেখো, যে তোমার একটা এল দেওয়া আছে আর একটা এল বের করতে হবে, ওই এলটাকে স্মরণ চিন্তা করে টাইমটা ফ্রি করতে হবে আর কি। তো এমনিতে এখন যদি তুমি কোশ্চেনটা করতে যাও তোমার কাছে মনে হবে এটা তো ললিপপ কোশ্চেন, আমি তো পারি, কিন্তু পরীক্ষার হলে যারা এই কোশ্চেনটা পাইছে তাদের কিন্তু ফাটে গেছে। ঠিক আছে, কেউই এটা ওইভাবে ভালো মতো অ্যান্সার করতে পারে নাই বা অনেকেই পারে নাই। তো এই কোশ্চেনটা তুমি দেখবা যে সেম টাইপের একটা কোশ্চেন আসছিল, এটা কত সালে, এটা সালটা লিখি নাই, সালটা লিখে মিস হয়ে গেছে। যাই হোক, এটা হচ্ছে তোমার রিটেনের একটা কোশ্চেন, এটা মনে হয় 22 সালের একটা কোশ্চেন আর কি। এমভরের একটা মিটার স্কেলে ভি সমদ্রুতিতে দৈর্ঘ্য বরাবর চলমান, এই যে এমভরের একটি মিটার স্কেল, মিটার স্কেল মানে তার দৈর্ঘ্যটা দেওয়া আছে। ঠিক আছে, স্কেলটির আপেক্ষিক দৈর্ঘ্য দেওয়া আছে, আপেক্ষিক ভরবেগ দেওয়া আছে, এখান থেকে হচ্ছে গতিশক্তি নির্ণয় করছে। তো এইরকম তুমি ঢাকা ইউনিভার্সিটিতে আরো 5-6টা কোশ্চেন পাবা এই টাইপেরই। ঢাকা ইউনিভার্সিটিতে তোমার এই আপেক্ষিকতা থেকে আর ভর শক্তির যে সম্পর্ক আছে, আইনস্টাইনের যে সূত্রটা আছে, এই দুইটা জায়গা থেকে ঢাকা ইউনিভার্সিটিতে প্রতি বছর হয় এমসিকিউতে একটা প্রশ্ন আসে অথবা রিটেনে একটা প্রশ্ন আসেই। তো সবগুলো প্রশ্ন তোমার যদি ভালো মতো কভার করা থাকে তাহলে এটার থিওরিটা তোমার ক্লিয়ার থাকবে, তুমি ইজিলি কোশ্চেনটা সলভ করতে পারবা। ঠিক আছে, তারপরেও পরীক্ষা হলে একটা নতুন কোশ্চেন সলভ করতে পারা একটু টাফ আছে, তার মানে এই কোশ্চেনটা হয়তো অনেকেই তোমরা সলভ করতে পরীক্ষা হলে পারতা না আর কি। এরপরের কোশ্চেনটা দেখো, এটা হচ্ছে একজন শিক্ষার্থীকে দুটি ভিন্ন রোধ R1 আর R2 দেওয়া হলো, এগুলোকে ভিন্নভাবে সংযোগ করে এরকম কয়েকটা রোধ বানানো হয়েছে। তাহলে এখানে তোমার দুইটা রোধ দেওয়া আছে, ওই দুইটা রোধকে কম্বাইন করে আরো নতুন রোধ বানাইতে হচ্ছে। তো এইরকম কোশ্চেন তোমার ঢাকা ইউনিভার্সিটিতে এর আগেও আসছে, তুমি দেখো, এটা হচ্ছে তোমাদের ঢাকা ইউনিভার্সিটি 2012 সালের একটা কোশ্চেন। এখানে বলছে যে 15 ওহম রোধের তোমার হচ্ছে প্রয়োজন, কিন্তু তোমার কাছে আছে 10 ওহম রোধ কয়েকটা, তার মানে কয়েকটা 10 ওহম রোধ দেওয়া আছে, এইটাকে তোমার কম্বাইন করে 15 ওহম রোধ বানাইতে হবে। কিভাবে করবা? তাহলে এই কোশ্চেনটার এই যে কয়েকটা রোধকে মিলাই আরো নতুন একটা রোধ বানাইতে হয়, এইটার কনসেপ্টটা কিন্তু তোমার এখান থেকে জানা হবে। তাহলে এই কোশ্চেনটা তুমি যদি ভালো মতো বুঝে বুঝে সলভ করো তাহলে কিন্তু এই কোশ্চেনটা তুমি পেয়ে যাবা। ঠিক আছে, না হলে এই ধরনের কোশ্চেন তুমি আর কোথাও পাবা না। তুমি প্র্যাকটিস বুক পড়ো, তারপর কনসেপ্ট বুক পড়ো, যা খুশি তাই পড়ো, কোনো জায়গায় তুমি এই কোশ্চেন কমন পাবা না। ঠিক আছে, তাহলে পরীক্ষার হলে তুমি একটা নতুন কোশ্চেন তোমাকে ফেস করতে হবে। তবে ওই কোশ্চেনগুলার সবচেয়ে কাছাকাছি কোশ্চেন তুমি কোথায় পাবা? ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংকে। ঠিক আছে, এই জন্য ঢাকা ইউনিভার্সিটিতে শুধু যদি একটা স্টুডেন্ট প্রশ্ন ব্যাংকটা ভালো মতো পড়ে যাইতে পারে তার কিন্তু অমনি চান্স হয়ে যাবে, জাস্ট কোশ্চেন ব্যাংকটা। ঠিক আছে, কিন্তু আমি কি বলছি, এখানে ভালোভাবে পড়তে হবে। তোমরা যেভাবে কোশ্চেন ব্যাংক সলভ করো, জাস্ট কোশ্চেন দেখো, অ্যান্সার দেখে চলে যাও। ঠিক আছে, কোশ্চেন আর অ্যান্সার ওইভাবে হবে না, ওই প্রশ্নটার ফুল থিওরি তোমার ক্লিয়ার করতে হবে। প্রতিটা প্রশ্ন একদম মূল বইয়ের যে ব্যাখ্যাটা আছে ওই ব্যাখ্যাটা সহ তোমাকে পড়তে হবে। ঠিক আছে, এমনভাবে পড়তে হবে যেন পরীক্ষার হলে তুমি চিনতে পারো যে এইটা ওই টাইপেরই একটা কোশ্চেন। ঠিক আছে, বাজারের যতগুলা আসলে কোশ্চেন ব্যাংক আছে, এই কোশ্চেন ব্যাংকগুলোতে বেশিরভাগ কোশ্চেন ব্যাংক আমি দেখছি যে, বা তোমাদের কোচিং থেকে যেগুলো দেওয়া হবে, এগুলো হচ্ছে তোমাদের মন ভুলানো প্রশ্ন ব্যাংক। এখানে তোমার যা দরকার তার কিছুই নাই, জাস্ট কি করছে, বিগত 10 বছরের কোশ্চেন দিয়ে দিছে। ঢাকা ইউনিভার্সিটিতে 1 সাল 2 সালের কোশ্চেন হুবহু রিপিট হয়। ঠিক আছে, আমি তোমাদেরকে এগুলো প্রমাণগুলো দেখাবো সামনে। তো তোমাদের কোচিং থেকে যে কোশ্চেন ব্যাংকটা দিবে ওই কোশ্চেন ব্যাংক পড়ে তুমি জীবনও চান্স পাবা না। ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটিতে অন্য কি পড়তেছো তুমি এটা কিচ্ছু ম্যাটার করে না, সবচেয়ে বেশি ম্যাটার করে হচ্ছে তুমি কোশ্চেন ব্যাংকটা ভালো মতো পড়ছো কিনা। কারণ ঢাকা ইউনিভার্সিটি, আবার বলতেছি, তারা নিজেদের কোশ্চেন ছাড়া আর অন্য কোনো ইউনিভার্সিটির কোশ্চেন তারা হচ্ছে কি করে না, রিপিট করে না। সো তোমার ওদের কোশ্চেন ব্যাংকটাই ভালো মতো 2001 সাল থেকে 2025 সাল পর্যন্ত পড়তে হবে। আচ্ছা, এরপরে কোশ্চেনটা দেখো, এখানে বলছে একটা বোরের মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুতে Rn ব্যাসার্ধে ইলেকট্রনের রৈখিক বেগ কত, রৈখিক ভরবেগ কত? তো রৈখিক ভরবেগ কৌণিক ভরবেগের যে সূত্রটা, এটা আমরা মোটামুটি সবাই পারি।
এমনিতে হচ্ছে এটা কোথাও ওইভাবে আসে না ঢাকা ইউনিভার্সিটিতে, তবে এটা হচ্ছে তোমার বোর্ডের পরমাণু মডেল থেকে এই যে এমসিকিউ গুলো আসছে, সিলেট বোর্ড 24, মাদ্রাসা বোর্ড 18, তারপর কুমিল্লা বোর্ড 16, এই প্রশ্নগুলো যদি সমাধান করো তাহলে ওই যে mvr = nh/2 পাই ওই কোশ্চেনটার একটা তোমার হচ্ছে মডিফাইড ভার্সন তুমি ওখানে কমন পাবা আর কি। এই যে দ্বিতীয় কক্ষপথের জন্য n এর মান 2 বসাই দিতে হয় যে। তো একইভাবে ওই কোশ্চেনটাতে এখানে দেখো এইচ কাটের মান দেওয়া আছে h/2 পাই, তাহলে mvr এর জায়গায় তোমার হচ্ছে কি হতে হবে, mvr = nh/2 পাই ছিল, তাহলে h/2 পাই জায়গায় শুধু এইচ কাট বসাই দিতে হয় আর কি। তো ওইখান থেকে কোশ্চেনটা আসছে, খুবই সোজা একটা কোশ্চেন, বাট তোমার হচ্ছে ওই থিওরিটা ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে। এইচ কাট দেখে অনেকে পরীক্ষার হলে ভয় পাই যাবা, ঠিক আছে। আচ্ছা, এটাও হুবহু রিপিট কথা থেকে ছিল না। তারপর দেখো বাইনারি সংখ্যা দুইটা দেওয়া আছে, দুইটার গুণ তোমাকে বের করতে বলছে। এইরকম কোশ্চেন তোমার এর আগে কি কখনো আসছে? দেখো এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 2015 সালের একটা কোশ্চেন, যেখানে কি করছে তোমার দুইটা কোশ্চেনকে দুইটা ভ্যালুকে বাইনারি সংখ্যাকে ভাগ করতে বলছে। তাহলে বাইনারি সংখ্যার ভাগ তুমি কিভাবে করবা? প্রথমে এই সংখ্যাটাকে তুমি হচ্ছে কি করবা, দশমিকে কনভার্ট করবা, এটাকে দশমিকে কনভার্ট করবা। ধরো এটা 127 আসছে, আর এটা আসছে কত, এই 101 মানে হচ্ছে কত, 5। তাহলে 5 দিয়ে যদি 107কে তুমি ভাগ করো তাহলে কত আসবে? এখানে ভাগ করে একটা ভাগশেষ আসবে না? ওই ভাগশেষটাকে তুমি আবার কি করবে, বাইনারিতে কনভার্ট করবা। তাহলে এখানকার নলেজ হচ্ছে কি, যে বাইনারি সংখ্যাগুলোকে দশমিকে কনভার্ট করে নিয়ে গুণ ভাগ করতে হয়, তারপরে যে রেজাল্টটা আসে ওই রেজাল্টটাকে আবার বাইনারিতে অ্যান্সার করতে হয়। তো এইরকম আরেকটা কোশ্চেন তোমার এখানে দিয়ে দিছে, তুমি দেখো এই কোশ্চেনটা কোথায়, এই যে দুইটা দশমিক সংখ্যা দিছে, তাহলে দশমিক সংখ্যাগুলোকে দুইটা বাইনারি সংখ্যা দিছে, এগুলোকে আগে তোমার দশমিকে কনভার্ট করে নিতে হবে, তারপর ওই দুইটা দশমিককে তোমার গুণ করে যে রেজাল্টটা পাবো ওইটাকে আবার দশমিকে মানে বাইনারিতে কনভার্ট করে এখানে নিতে হবে আর কি। তো এরকম প্রশ্ন তুমি কোথাও খুঁজে পাবা না, বাট এখানে দিনাজপুর বোর্ড 2015 সালে একটা কোশ্চেন আসছিল এমসিকিউতে, যেটাতে তোমার এখানে ওই বাইনারি সংখ্যার গুণ করতে বলছিল। আর বুয়েটের 2023 সালের একটা প্রশ্ন আছে যেখানে বাইনারি সংখ্যার গুণটা পরীক্ষায় আসছে। তো এই জন্য আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় সাজেস্ট করি যে তুমি ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটা ভালো মতো পড়বা, প্লাস অন্যান্য ইউনিভার্সিটির প্রিপারেশনটার জন্য তো তোমাকে আবার পড়তে হবে। তার জন্য কিন্তু বোর্ডের কোশ্চেনগুলো তোমার পড়তে হবে, কারণ বোর্ডের কোশ্চেনগুলো অন্যান্য ইউনিভার্সিটিতে একদম হুবহু অপশন সহ তুলে দেয়। এই জন্য বোর্ডের কোশ্চেনগুলো পড়লে একে তো তোমার অন্য ইউনিভার্সিটির প্রিপারেশনটাও হচ্ছে, পাশাপাশি তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার হবে, যেটা ব্যবহার করে তুমি আবার ঢাবির কোশ্চেনগুলোও ভালো মতো নতুন একটা কোশ্চেন অ্যান্সার করতে পারবা। আর বুয়েটের যে কোশ্চেনগুলো আছে, বুয়েটের এমসিকিউর জন্য যে কোশ্চেনগুলো, রিটেনগুলো তোমার না করলেও চলবে, বাট এমসিকিউর কোশ্চেনগুলো সলভ করলে কি হবে, তোমার ঢাবিতে যে রিটেন কোশ্চেনগুলো আসবে বা একটু অ্যাডভান্স কোশ্চেন যেগুলো আসে ওইগুলো সলভ করা তোমার হচ্ছে ক্যাপাবিলিটি বাড়বে। কারণ বুয়েটের কোশ্চেনগুলো কিন্তু বেশ মানে ভালো প্রশ্ন আর কি, প্রতিটা প্রশ্নর কোয়ালিটি আছে। ওই প্রশ্নগুলো সলভ করলে দেখবা যে একটা প্রশ্ন সলভ করে পুরো একটা থিওরি তোমার ক্লিয়ার হয়ে যায়। সো এই জন্য বুয়েটের কোশ্চেন আর বোর্ডের কোশ্চেন তোমার ঢাবির কোশ্চেনের পাশাপাশি সলভ করা ভালো হবে। আচ্ছা, পরেরটাতে যাও। এখানে কি বলছে দেখো, যে এখানে তোমার এই যে দৈর্ঘ্য টৈর্ঘ্য এগুলো একটু চেঞ্জ করতেছে, করে তোমার সঞ্চিত শক্তি কত এটা বের করতে বলতেছে। এরকম একই ধরনের একটা কোশ্চেন আসছিল কত সালে, তুমি এখানে দেখো, এটা হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে 2012 সালে। এখানেও দেখো এই যে বিভিন্ন জিনিসপত্র চেঞ্জ করতে বলছে, করে বলছে হচ্ছে বিভব শক্তি কত হবে। একদম হুবহু চেঞ্জ, মানে একই ম্যাথ না, বাট দুইটা প্রশ্নের টাইপটা একই রকম। যে স্টুডেন্টটা এই কোশ্চেনটা ভালো মতো সলভ করবে তাহলে সে ওই কোশ্চেনটাও সলভ করতে পারবে, ঠিক আছে। পরিবর্তনটা একটু ভিন্ন, বাট একই টাইপের ম্যাথ আর কি, ঠিক আছে। এই 12 সালের কোশ্চেনটা যে সলভ করবে ওই কোশ্চেনটাও সে কমন পাবে। তারপরে দেখো এখানে লাকিলি এবার কি হয়েছে, একটা বোর্ডের কোশ্চেন হুবহু তুলে দিছে। এই কোশ্চেনটা কিন্তু বোর্ডের কোশ্চেন, তুমি দেখো এটা কোথায় কোথায় পাবা। এটা দিনাজপুর বোর্ডে 25 সালে আসছে, বরিশাল বোর্ডে 21 সালে আসছে, কুমিল্লা বোর্ডে 17 সালে আসছে। একদম হুবহু এই কোশ্চেনটা এখানে তুলে দিচ্ছে। বাট এই জিনিসটা আমরা কিন্তু আবার ঢাবির কোশ্চেন ব্যাংক সলভ করতে গিয়েও পাবো। দেখো এখানে বলছে দুটি ভেক্টর এ ও বি এর যোগফল তাদের পার্থক্যের উপর লম্ব, নিচের কোন বিবৃতিটি অবশ্যই সত্য। তো বিবৃতি কি হয়েছে ওগুলো হাঁটাও, জাস্ট এইটুকু তুমি দেখো, এখানে কিন্তু অ্যান্সারটা লুকাই আছে। যে দুইটা ভেক্টর যোগ করো আর তাদেরকে বিয়োগ করো, যোগফলটা বিয়োগফলটার উপর কি হয়, লম্ব হয়। তো এই হচ্ছে ব্যাপার। এই কোশ্চেনটা সলভ করেও যদি ভালো মতো ব্যাখ্যা সহ সলভ করতে পারে তাহলে এখান থেকেও সে অ্যান্সারটা পাই যাবে, অথবা এই বোর্ডের কোশ্চেনগুলো আছে একদম হুবহু কমন পাচ্ছে। দেখো তুমি মিলাই দেখো, তোমার কাছে যদি বই থাকে দিনাজপুর বোর্ড 25, বরিশাল বোর্ড 21, কুমিল্লা বোর্ড 17তে এই কোশ্চেনটা একদম হুবহু আছে। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটাও এটা একটা ঢাকা তোমার আইআইটির কোশ্চেন, একদম হুবহু এখানে তুলে দিছে। এটা হচ্ছে আগে যেটা ছিল অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এক্সাম, এন্ট্রান্স এক্সাম আর কি। এখন যেটা তোমার হচ্ছে জেই নাম দিচ্ছে আর কি। আগে এটা হচ্ছে AIEEE নাম ছিল আর কি, ঠিক আছে। AIEEE 2008 সালের একটা প্রশ্ন এখানে হুবহু তুলে দিছে, ঠিক আছে।
তো এইটা যদি আমি তোমাদেরকে একটু রেফারেন্সটা দেখাই, এই যে এখানে একটু যাই, এখানে দেখো এই যে এই কোশ্চেনটা দেখতেছো না, এটা এই যে অর গেট অ্যান্সার হবে, একদম হুবহু এই কোশ্চেনটাকে ওখানে কপি করছে। ঠিক আছে, তার মানে ঢাকা ইউনিভার্সিটি প্রতি বছরই 2টা করে কোশ্চেন বা 2টা 3টা করে কোশ্চেন, শুধু ফিজিক্সের, অন্য সাবজেক্টগুলো না, আবার তারা হচ্ছে করে কি আইআইটির কোশ্চেনগুলো একদম হুবহু তুলে দেয়। ঠিক আছে, তো এরকম আরো অনেকগুলো আমি খুঁজে বের করছি যেগুলো আইআইটির কোশ্চেন একদম হুবহু তুলে দিছে। তো তোমাদের এখন আইআইটির কোশ্চেন যে পড়তে হবে ব্যাপারটা এরকম না, বাট কারো কাছে যদি একটা আইআইটির কোশ্চেন ব্যাংক থাকে, সেটা থেকে আমাদের সাথে সিলেবাসের সাথে রিলেটেড যে টপিকগুলো আছে ওইখানকার কোশ্চেনগুলো তোমরা চাইলে প্র্যাকটিস করতে পারো। অনেক কোয়ালিটিফুল কোশ্চেন তাদের ওখানে পরীক্ষায় আসে। ঠিক আছে, তো সলভ করতে পারলে অবশ্যই তুমি বেনিফিট পাবা। যারা ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, ঠিক আছে, তুমি দেখবা যে ওরা আইআইটির কোশ্চেন সলভ করে। এই জন্য পরীক্ষায় তারা হচ্ছে একদম দেখবা যে বাকি স্টুডেন্টগুলো দেখবা যে 70-80 তুলতে ফাটে যাচ্ছে, আর একজন দেখবা যে 90+ করে গেছে। এটার একমাত্র কারণ হচ্ছে তারা এই ধরনের কোশ্চেনগুলো হুবহু কমন পায়। ঠিক আছে, পরীক্ষার হলে একটা নতুন কোশ্চেন সলভ করা, যে ওটা আইনস্টাইন হলেও পরীক্ষার হলে একটা নতুন কোশ্চেন সলভ করতে পারবে না যদি না তার কোশ্চেনটা হুবহু রিপিট পায়। ঠিক আছে, তো ওরা যেহেতু তোমার এই আইআইটির কোশ্চেন সহ সলভ করে রাখে, এই জন্য তারা পরীক্ষা এগুলোকে কমন পায়, বাট অ্যাটলিস্ট মানগুলা চেঞ্জ করা হলেও টপিক টাইপটা তারা কমন পেয়ে যায়। এই জন্য তারা পরীক্ষার হলে একদম ছক্কা মারে চলে আসে। তো তোমাদের এইটা না করেও চান্স পাওয়া সম্ভব। ঠিক আছে, বাট আমি তোমাদেরকে সোর্সগুলো দেখায় রাখতেছি আর কি। তবে এই কোশ্চেনটা আবার আমাদের বাংলাদেশের যে বিভিন্ন বোর্ড পরীক্ষা, যেমন মাদ্রাসা বোর্ড 21, চট্টগ্রাম বোর্ড 21, বরিশাল বোর্ড 15, এইখানেও কিন্তু আসছে। এইখানে দুইটা হচ্ছে তোমার কি প্যারালালি কানেক্টেড, এই যে এ আর বি দুইটা প্যারালালি কানেক্টেড, আর এখানে কি হয়েছে এটা তোমার সিরিজে কানেক্টেড। ঠিক আছে, একদম সিমিলার জিনিস দুইটাই। এইটা কোশ্চেনটা যে হচ্ছে তোমার ব্যাখ্যা সহ পড়তে পারবে, সে কিন্তু ওই কোশ্চেনটা আইআইটির কোশ্চেনটা সলভ না করেও অ্যান্সার করতে পারবে। এই জন্য আমি সাজেস্ট করি বোর্ডের কোশ্চেনগুলোকে ভালো করে পড়ার। ঠিক আছে, বোর্ডের কোশ্চেন এমনিতে ভর্তি পরীক্ষায় হুবহু রিপিট হয়, অপশন সহ রিপিট হয়। ঠিক আছে, এই যে এইটার কনসেপ্টটা আমরা হচ্ছে ওখানে রিপিট পাচ্ছি। এবার দেখো একটি তাপীয় ইঞ্জিন প্রতি চক্রে, আচ্ছা আমি এটা পড়ে দেখাচ্ছি না, বাট এই কোশ্চেনটা কি ঢাকা ইউনিভার্সিটির হুবহু রিপিট। এটা ঢাকা ইউনিভার্সিটি 2018 সালের একটা প্রশ্ন একেবারে তুলে দিছে। তারপরে প্রশ্নটা দেখো, এমভরের একটি উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে এক্স উচ্চতায় পৃথিবীর চারপাশে ঘুরছে, যেখানে পৃথিবীর ব্যাসার্ধ আর, যদি পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি হয়, তবে উপগ্রহটির কক্ষপথের গতি কত? এই যে উপগ্রহের যে কক্ষপথের গতি, এই প্রশ্নটা আসলে এর আগে তুমি যদি দেখো একটু, এটা আমি এখানে সলভ করে দিছি। এটা হচ্ছে দেখো একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীর, এটা ঢাকা ইউনিভার্সিটির 2000 সালের একটা প্রশ্ন। পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে সামথিং একটা মান দেওয়া আছে, ধরো 900 কিলোমিটার উচ্চতায়, তার মানে এটা হচ্ছে এইচ এর মান, বা হচ্ছে এখানে যে এই ক্ষেত্রে যেটা করছে এইচ, এটাকে এক্স ধরছে আর কি। এটার মান দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ আর দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে, উপগ্রহটির বেগ কত। মানে এইখানে যেটা তোমার মান দিয়ে দেওয়া আছে, এখানে মান না দিয়ে ওইটাকে এক্স ধরে ম্যাথটা করছে। তুমি দেখো এখানে √GR²/r+h, এটা ভি এর ফর্মুলা না? তুমি দেখো এই ফর্মুলাটা হুবহু এখানে অ্যান্সার কিনা, এই যে GR²/r+x, মানে উচ্চতাটাকে এখানে এক্স ধরছে আর এখানে হচ্ছে কি এইচ ধরছে। মানে এই প্রশ্নটা যে সলভ করবে সে কিন্তু এই কোশ্চেনটা হুবহু কমন পাবে। তার মানে দুইটা প্রশ্নে কি করছে, একবার মান দিয়ে করছে আর একবার একটা চলক ধরে করে নিছে আর কি। আচ্ছা, তারপরটা দেখো, এইটা একটা আইআইটির কোশ্চেন। ঠিক আছে, এটার আইআইটির সালটা আমি এক্স্যাক্টলি বের করতে পারি নাই, বাট এটা একটা আইআইটির কোশ্চেন। ঠিক আছে, এই যে আমি তোমাদেরকে একটা বইয়ের এখানে পৃষ্ঠার ছবি দিচ্ছি, এই যে দেখো এখানে পড়ে দেখো, এ সার্টেন ফোর্স গিভস অ্যান অবজেক্ট অফ মাস m1 অ্যান এক্সিলারেশন অফ 12। তার মানে একটা ফোর্স কি করছে, একটা বস্তু m1 নামক একটা বস্তুর উপর ক্রিয়া করে 12 মিটার পার সেকেন্ড ইনভার্স টু তোমার হচ্ছে এক্সিলারেশন মানে হচ্ছে ত্বরণ তৈরি করছে, and to an object of mass m2, মানে আরেকটা বস্তু যেটার নাম হচ্ছে কি m2, যার ভর হচ্ছে m2, তার উপর যে এক্সিলারেশনটা সৃষ্টি করছে এটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। ঠিক আছে, দ্য এক্সিলারেশন গিভেন বাই সেম ফোর্স, মানে একই ফোর্স যদি m2 মাইনাস m1 ভরের উপর কাজ করে তখন তার এক্সিলারেশন কত হবে। ঠিক আছে, তো এই কোশ্চেনটাই তুমি দেখো এখানে আমাদের ওইভাবে জিজ্ঞাসা করছে কিনা, m1 ও m2 ভরের দুটি বস্তুর উপর একই বল f1 কাজ করছে, একজনের উপর 12, আর আমাদের এখানে মানটা ভ্যালু চেঞ্জ করে কি করছে 3.30 মিটার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণ সৃষ্টি করে। ওই সেম ফোর্স যদি m2 মাইনাস m1 ভরের উপর ক্রিয়া করে তাহলে ত্বরণ কত হবে। মানে ইংরেজিটা জাস্ট বাংলা করে ট্রান্সলেট করে এখানে দিয়ে দিছে আর কি। এইটা কিন্তু তোমার আইআইটির কোশ্চেন। আচ্ছা, তারপরে কোশ্চেনটাতে যাও, একটি সমান্তরাল পাতধারকে চার্জ দিলে পাতদ্বয়ের মধ্যে x ভোল্ট বিভব পার্থক্য তৈরি হয়, পাতদ্বয়ের দূরত্ব অর্ধেক করা এবং বিভব পার্থক্য দ্বিগুণ করা হলে সঞ্চিত শক্তির অনুপাত কত। এই কোশ্চেনটা হুবহু রিপিট না, ঠিক আছে,
বাট এই ধরনের কোশ্চেন তুমি এখানে ঢাকা ইউনিভার্সিটিতে এর আগেও পাবা। দেখো, একটি ধারকের দুই পাদের মধ্যে বিভব পার্থক্য দেওয়া আছে, ধারকের সঞ্চিত শক্তিও দেওয়া আছে। এখন বলছে বিভব পার্থক্যটা যদি চেঞ্জ করে 3v বানাই তাহলে সঞ্চিত শক্তি বৃদ্ধি পেয়ে কত হবে। তার মানে বিভব পার্থক্যের সাথে সঞ্চিত শক্তির কি সম্পর্ক, আবার এখানে মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে সঞ্চিত শক্তি কিরকম পরিবর্তন হবে। তার মানে এবার কি করছে, এই দুটা কোশ্চেনকে একসাথে কম্বাইন করে দিয়ে দিছে। তো তোমরা হচ্ছে এই 12 সালের কোশ্চেনটা আর 10 সালের দুটা কোশ্চেন যদি একসাথে করো তাহলে কিন্তু এই কোশ্চেনটা হয়। ঠিক আছে, এখানে দেখো যে সমান্তরাল পাত ধারকে চার্জ দিলে এই যে x ভোল্ট বিভব পার্থক্য সৃষ্টি হয়, পাতদের দূরত্ব যদি অর্ধেক করে আর বিভব পার্থক্য যদি দ্বিগুণ করে সঞ্চিত শক্তি, তাহলে সঞ্চিত শক্তির সাথে দূরত্বের কি সম্পর্ক আর বিভব পার্থক্যের কি সম্পর্ক, মানে ওই দুটা কোশ্চেন যে সলভ করবে সে কিন্তু এই কোশ্চেনটা ইজিলি সলভ করতে পারবে। আমাদের এখানে ফিজিক্সের লাস্ট কোশ্চেন, এখানে বলছে কি ইয়াং এর দ্বিচির পরীক্ষায় অন্য সব অপরিবর্তিত রেখে উৎস আলোর কম্পাঙ্ক দ্বিগুণ করলে ডোরার প্রস্থ কি হবে। দেখো, এই প্রশ্নটা হুবহু রিপিট নাই, ঠিক আছে, বাট এখানে আমরা কি দেখতে পাই, এর আগে ঢাকা ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে ধরো এই দ্বিচির পরীক্ষাটা যদি বাতাসে একবার করা হয়, এই বাতাস থেকে সরা এটাকে যদি পানি মিউ কম্পাঙ্কের একটা তরল তথা হচ্ছে পানিতে যদি ঘটানো হয় তখন তার এই যে ডোরার প্রস্থের কি পরিবর্তন হবে। তাহলে ওখানে হচ্ছে কি এই মিউর সাথে কি সম্পর্ক, তাহলে তুমি এখানে মিউর সাথে ল্যামডার কি সম্পর্ক, ল্যামডার সাথে এফ এর কি সম্পর্ক, ওইটা ব্যবহার করে কিন্তু তুমি করতে পারবা। কোশ্চেনটা এমনিতে একটু তোমার হচ্ছে কি নতুন একটা কোশ্চেন, বাট এই ধরনের বা এই একই কনসেপ্টের কোশ্চেন তুমি ঢাবিতে এর আগেও পাবা আর কি। তাহলে আমরা যদি একটা সামারি টানার চেষ্টা করি এখান থেকে কি শিক্ষা পাইলাম, এই বছর মানে গত বছরে হুবহু রিপিট একটু কম করছে, অর্থাৎ এখানে শুধু আমরা দুইটা কোশ্চেন পাইছি, দুইটা কোশ্চেন ছিল একদম হুবহু রিপিট, ঠিক আছে, 15টা কোশ্চেনের মধ্যে, আর 10টা কোশ্চেন ছিল এরকম যেটা হচ্ছে টাইপ রিপিট, ঠিক আছে। তো এই 10টা দুয়ে 12টা, তোমার এখানে ঢাকা ইউনিভার্সিটিতে গত বছর 12টা কোশ্চেন ছিল অ্যাটলিস্ট, যেটা হচ্ছে সবারই অ্যান্সার করতে পারার মতো। কিন্তু এই 12টা কোশ্চেন সলভ করতে পারার জন্য তোমার কি করতে হবে, বিগত বছরের প্রশ্ন ব্যাংক একদম হুবহু ভালোভাবে খেয়ে ফেলতে হবে, প্রতিটা প্রশ্ন তোমাকে সলভ করতে হবে। খুবই ভালো হয় যদি তুমি ঢাকা ইউনিভার্সিটির প্রতিটা প্রশ্ন একজন অভিজ্ঞ কারো কাছ থেকে সলভ করে নাও, ঠিক আছে। তোমার মনে হবে যেটা আমিই পারি, তোমার সলভ করার মধ্যে একটা ঝামেলা আছে, ঠিক আছে, তুমি কোশ্চেনটা জাস্ট দেখেই চলে যাবা, ওই কোশ্চেনটার গুরুত্ব কি এটা তুমি বুঝতে পারবা না। একজন অভিজ্ঞ কারো কাছ থেকে তুমি যদি প্রতিটা প্রশ্ন সলভ করে নিতে পারো তাহলে তোমার জন্য বেটার হবে, ঠিক আছে। আর এমনিতেও তুমি যদি নিজে নিজে সলভ করতে যাও তোমার এত সময় নষ্ট হবে যে তুমি কল্পনাও করতে পারবে না। তুমি যে কোচিংয়ে ভর্তি হবা ওই কোচিংয়ে তোমাকে ধরো এখানে 25 বছরের কোশ্চেন যদি আমি হিসাব করি, অ্যাটলিস্ট 25টা কোশ্চেন আছে, তো তুমি যে কোনো কোচিংয়ে ভর্তি হও এখানে তোমাকে সর্বোচ্চ 20% কোশ্চেন সলভ করাইতে পারে, বাকি কোশ্চেনগুলো তোমাকে সলভ করতে হবে নিজে, এবং প্রতিটা কোশ্চেন সলভ করতে গিয়ে তোমার অনেক সময় নষ্ট হবে, ঠিক আছে। তো এই যে তোমাদের একটা প্রবলেম অ্যারাইজ করবে এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বুঝছি। তো এইবার আমি এই জিনিসটা তোমাদের এই সমস্যাটা দূর করার জন্য আমার নিজের একটা কোর্স নিয়ে আসছি। তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতি নিবা তোমরা চাইলে আমার এই কোর্সটা একবার চেক করে দেখতে পারো। আমি তোমাদেরকে ভর্তি হওয়ার কথা বলতেছি না, ঠিক আছে, আমি বলছি না যে তুমি কোর্সটাতে ভর্তি হবা, বাট যে কোনো একটা কোচিংয়ের কোনো কোর্সে ভর্তি হওয়ার আগে তুমি অবশ্যই আমার এই কোর্সটাকে একবার এখানকার এই যে কারিকুলাম সেকশনটা আছে এইটা একবার ঘুরে দেখবা যে এখানে আমি কি দিচ্ছি। মাত্র 1500 টাকা দামের একটা কোর্স, এই একটা কোর্সকে আমি তোমাকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে আমার কোর্স কেনার পর তোমাকে আর কোথাও 1 পয়সা খরচ করতে হবে না ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য, ঠিক আছে। এইখানে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য তোমার যা যা দরকার একদম কমপ্লিট একটা সলিউশন বানিয়ে দিছি, এবং এইখানকার ডিটেলসগুলো পড়ার পর তুমি বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটির প্রস্তুতি তোমার কমপ্লিট হয়ে যাবে। শুধু যেই ভার্সিটিতে তুমি পরীক্ষা দিবা এক্সট্রা করে ওই ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটা তোমাকে পড়তে হবে। এছাড়া তোমার যা যা পড়া দরকার 100% জিনিস আমার এখানে আছে। কি আছে আমি তোমাদেরকে একটু ভিতরে ঢুকে দেখাচ্ছি, ঠিক আছে। এটা এখানে যাই, এখান থেকে আমি হচ্ছে একটু লাইনে থাকো। এই যে দেখো এটা হচ্ছে আমার কোর্সের ভিতরের অংশটা, এটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি এখানে কি কি আছে, জাস্ট একবার দেখো। এইখানে তুমি সাল ভিত্তিক একটা কোশ্চেন ব্যাংক পাবা। এখানে 2025 সাল কত থেকে শুরু, 2000 সাল থেকে শুরু, তাহলে 2000 থেকে 2025 সাল টোটাল 26 সেট কোশ্চেন এখানে তুমি পেয়ে যাবা, ঠিক আছে। তারপরে আবার দেখো এই সাল ভিত্তিক রিটেন কোশ্চেনগুলো তুমি এখানে পেয়ে যাবা। এরপরে তোমার অধ্যায় ভিত্তিক রিটেন কোশ্চেনগুলো পাবা, প্রতিটা অধ্যায় থেকে যে অধ্যায়গুলো থেকে রিটেন প্রশ্নগুলো হয়েছে এখানে রিটেন কোশ্চেনগুলো সাজানো আছে।
তারপরে এখানে দেখো প্রতিটা অধ্যায়ের কোশ্চেন, যেমন ধরো ফিজিক্স বা কেমিস্ট্রি, এখানে কেমিস্ট্রিটা তোমাকে দেখাচ্ছি, পরিবেশ রসায়ন। এইখানে এই অধ্যায়ের বিগত বছরে যত প্রশ্ন আছে সবগুলো আমি চ্যাপ্টার ওয়াইজ সাজিয়ে দিছি। এইটা কিন্তু তুমি তোমার কোচিংয়ের যেই কোচিংয়ে ভর্তি হও ওই কোচিং থেকে তোমাকে যে কোশ্চেন ব্যাংকটা দেওয়া হবে, এটা খুব সম্ভাবনা আছে যে এটা হচ্ছে অধ্যায় ভিত্তিক সাজানো থাকবে না। তো আমার এখানে তুমি সাল ভিত্তিকও পাবা, আবার অধ্যায় ভিত্তিকও পাবা। তবে এখানে একটা দুর্দান্ত ফিচার আছে, এটা আমি তোমাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম। এখানে ধরো তুমি যে কোনো একটা কোশ্চেন তুমি ধরো এখানে সলভ করলা, ঠিক আছে? সলভ করে এখানে তোমার 46টা কোশ্চেন আসছে এই অধ্যায় থেকে, এটা তুমি সাবমিট করলা, ঠিক আছে? এখানে তুমি চাইলে যতবার খুশি ততবার পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে? আনলিমিটেড এক্সাম দিতে পারবা ওই চ্যাপ্টারের বিগত বছরের প্রশ্নগুলোর উপর। কারণ আমরা দেখছি যে প্রশ্নগুলো হুবহু রিপিট হয় অথবা সেম টাইপের প্রশ্ন আবার দিয়ে দেয়। তো এখানে এই যে প্রশ্নটা আসছে না, এই প্রশ্নটা মূল বইয়ের যে পাতাটা থেকে আসছে, আমি তোমাকে এখানে ওই পাতাটার ছবি অ্যাড করে দিছি। তুমি যদি এখানে এক্সপ্লেনেশনে ক্লিক করো তাহলে তুমি এখানে দেখতে পাবা যে তোমার এই প্রশ্নটা বইয়ের যে পেজটা থেকে হয়েছে ওই পেজটার ছবি এখানে অ্যাড করা আছে। আমার এই মুহূর্তে নেটওয়ার্কের প্রবলেমের কারণে একটু স্লো হচ্ছে, বাট তোমরা যখন এটা দেখবা তোমাদের কাছে এটা একদম সাথে সাথে লোড হয়ে যাবে, ঠিক আছে? পুরো পেজটাতে এখানে কোশ্চেনটা এই যে দেখো, যেখান থেকে প্রশ্নটা হয়েছে পুরো প্রশ্নটা, এই যে পুরো পাতাটা ছবি আমি এখানে অ্যাড করে দিছি। তোমরা যদি এই পাতাটা পড়ে ফেলো তাহলে এই পাতাটা থেকে অন্যান্য জায়গায়, যেমন মেডিকেলে কোথায় কোশ্চেন আসছে, জিএসটিতে কি কি কোশ্চেন আসছে, সবগুলা জায়গা মার্ক করা আছে। তুমি এখান থেকে পুরো পাতাটা পড়তে পারবা। প্রতিটা প্রশ্ন যেই রাইটারের বই থেকে হয়েছে ওই রাইটারের ছবি আমি এখানে অ্যাড করে দিছি, ঠিক আছে? যতগুলো প্রশ্ন আসছে প্রতিটা প্রশ্নের এরকম মূল বই ভিত্তিক তুমি ব্যাখ্যা পাবা। এই জিনিসটা বাংলাদেশে আর কোনো প্ল্যাটফর্ম তোমাকে দিতে পারবে বলে আমার মনে হয় না, ঠিক আছে? এইটা আমি অনেক কষ্ট করে প্রায় 2 বছর সময় নিয়ে এই জিনিসটা আমি বানাইছি, ঠিক আছে? তো এটা তোমরা চেক করে দেখতে পারো, এটা তোমাদের প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে অনেক সময় বাঁচাই দিবে এবং প্রতিটা প্রশ্ন মূল বই থেকে তুমি পড়তে পারবা। পুরো অধ্যায় তুমি মনে করো পারো না, কোনো দরকার নাই। ওই প্রশ্নটা যে এরিয়াটা থেকে হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে, ওই এরিয়াটা থেকেই প্রশ্ন হয়। মেডিকেলের ক্ষেত্রেও সেম, তুমি যেখানেই পরীক্ষা দিবা এই প্রশ্নগুলো যদি তুমি এরিয়া সহ পড়ে যাও সব প্রশ্ন তুমি রিপিট পাবা, ঠিক আছে? আচ্ছা, এইটা একটা গেল। এরপরে আমি তোমাকে আরেকটু নিয়ে যাই, আমার কোর্সে আর কি কি দিচ্ছি দেখো। এটা হচ্ছে তুমি বিগত বছরের প্রশ্ন ব্যাংকটা পাবা। আবার প্রতিটা প্রশ্ন আমি নিজ হাতে যতগুলো প্রশ্ন আসছে বিগত বছরে সবগুলো প্রশ্ন এখানে আমি তোমাদেরকে সলভ করে দিব ঢাকা ইউনিভার্সিটির, ঠিক আছে? প্রতিটা প্রশ্ন ধরে ধরে সলভ করব। আচ্ছা, তারপরে কি পাবা এখানে? এরপরে দেখো এখানে বাংলা ইংরেজির প্রিপারেশনও তুমি পাবা। তারপরে হচ্ছে এখানে বোর্ডের কোশ্চেনগুলা 2015 সাল থেকে 2026 সাল পর্যন্ত, এইবার যে এইচএসসি পরীক্ষা চলতেছে এটা শেষ হলেই তুমি লেটেস্ট আপডেটটাও এখানে পেয়ে যাবা। তো বিগত 15 সাল থেকে 26 সাল পর্যন্ত যত বোর্ডের কোশ্চেন আছে এখানে সব আমার চ্যাপ্টার ওয়াইজ সাজাই দেওয়া আছে, ঠিক আছে? তুমি এই জিনিসটা চেক করে দেখবে। এখানে আনলিমিটেড তুমি এক্সামও দিতে পারবা, আবার পিডিএফ এর মতো করে পড়তেও পারবা। তারপরে দেখো এখানে আর কি কি আছে বোর্ডের কোশ্চেনের পরে। এখানে তোমাদের মেডিকেলের কোশ্চেনগুলো অ্যাড করা আছে অধ্যায় ভিত্তিক। কারণ এই জায়গাগুলো তুমি পড়লে, যেমন কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন যা, মেডিকেলের প্রিপারেশনও সেম। তো মেডিকেলের কোশ্চেনগুলো সলভ করলে তোমার কি হবে, ইম্পর্টেন্ট এরিয়াগুলো পড়া হয়ে যাবে। এখানে মেডিকেলের প্রতিটা কোশ্চেন বইয়ের যে এরিয়াটা থেকে হয়েছে ওই এরিয়াটার ছবি আমি এখানে অ্যাড করে রাখছি। তারপরে এখানে কি পাবা দেখো, তোমাদের পপুলার যে রাইটারগুলো আছে সবগুলো রাইটারের অনুশীলনী এখানে আমার দেওয়া আছে, ঠিক আছে? প্রতিটা রাইটারের অনুশীলনী দেওয়া আছে। এক্সট্রা রাইটারের বইগুলো তোমাদেরকে আমি দাগাই দিব এখানে, ঠিক আছে? ওই দাগানো লাইনগুলো পড়লেই তোমাদের হয়ে যাবে, সব পিডিএফ তোমরা এখানে পেয়ে যাবা। তারপরে এই 1500 টাকা দামের কোর্সটা যারা ভর্তি হবে তাদের জন্য একটা ডেডিকেটেড এক্সাম ব্যাচ থাকতেছে। এই এক্সাম ব্যাচটাতে তোমরা একদম ডেইলি পরীক্ষা দিতে পারবা, প্লাস লাস্টে একটা মডেল টেস্টও হবে। মূল কথা, আমার এই ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশনের জন্য তোমার যা যা লাগে 100% জিনিস তুমি এখানে পেয়ে যাবা। আমার কোর্সে ভর্তি হওয়ার পর তা তোমাকে আর কোথাও এক পয়সাও খরচ করতে হবে না, ঠিক আছে? তো তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে এই যে কোনো কোর্সে তুমি ভর্তি হও, ভর্তি হওয়ার আগে খুবই কম মূল্যে এই ইয়াটা চলতেছে এখন, মাত্র 1500 টাকা দাম কোর্সটার। তোমরা হচ্ছে এই কোর্সটাতে চেক করতে পারো। এইখানে ভর্তি হলে তোমাকে আর কোথাও এক পয়সা না খরচ করেও তোমরা ঢাকা ইউনিভার্সিটির কমপ্লিট প্রিপারেশন নিতে পারবা, ঠিক আছে? তো তোমরা হচ্ছে যে কোনো কোর্সে ভর্তি হওয়ার আগে আমার এই কোর্সটা একবার চেক করে দেখবা।